লেন্থ অফ দ্য পাইপ কত হবে ইকুইভ্যালেন্ট পাইপের, তাহলে সেটা ডায়ামিটারটা তুমি বের করতে পারবা। ইজ ইট ওকে? 69 রোল নাম্বার। স্যার 69 তো নেই। 69 নাই আমাদের। 79। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা আমরা ডেভেলপ করলাম, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? লাস্টে যেটা শো করতেছি আমরা লাল কালারে, এই যে লাল কালারে যে ইকুয়েশনটা শো করলাম, এটা কিসের ইকুয়েশন? এটা স্যার হেড লস বিবেচনা করে একটা পাইপের এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? কি ডিটারমাইন করে এই ইকুয়েশন দ্বারা? স্যার বুঝিনি স্যার, কোশ্চেনটা আর বুঝতে এই ইকুয়েশনটা কিসের, মানে এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, মানে কি নির্ণয় করা যায় এই ইকুয়েশন দ্বারা? একটা ইকুয়েশন স্যার, এই ইকুয়েশনের সাহায্যে আমরা স্যার হেড লস নির্ণয় করতে পারবো। এই ইকুয়েশনটা লাল যে পোরশনটা, এখানে কোনো হেড লস আছে? হেড লস এর কোনো সিম্বল আছে? তাহলে না কি স্যার, আছে? কোন একটা পাইপের স্যার ডায়া নির্ণয় করতে পারবো, আমরা টোটাল লেন্থ নির্ণয় করতে পারবো। টোটাল লেন্থ নির্ণয় করতে পারবো। এই যে ভিতরের যে লেন্থ গুলো, এগুলো কিসের লেন্থ? তাহলে এগুলো পাইপকে যখন আমরা বিভিন্ন, যেমন হচ্ছে আমরা সাপোজ একটা পাইপ চিকন ছিল, এটাকে আমরা একটু মোটা করলাম, বা একটা মোটা পাইপ ছিল সেটাকে চিকন করলাম, অর্থাৎ স্যার পাইপের ডায়া যখন চেঞ্জ হবে তাদের স্যার লেন্থ গুলা। এই যে টোটাল কম্বিনেশনটা, এটা কি কম্পাউন্ড পাইপের কম্বিনেশন না ইকুইভ্যালেন্ট পাইপের কম্বিনেশন? এটা স্যার বুঝিনি স্যার। এই যে L1 L2 L3 D1 D2 D3, এটা কি কম্পাউন্ড পাইপের কম্বিনেশনে পাওয়া? জি স্যার, কম্পাউন্ড পাইপের স্যার। আর এই এলটা কিসের এল? কোন পাইপের? টোটাল লেন্থ স্যার। কোন ধরনের পাইপের এটা? মানে স্যার কম্পাউন্ড পাইপের টোটাল লেন্থ। হ্যাঁ, এটা বললা তুমি কম্পাউন্ড পাইপের ডান পারেরটা, রাইট সাইডটা। লেফট সাইডটা কি স্যার? এটা হচ্ছে L1 যেমন হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা পাইপের লেন্থ, আর এটা হচ্ছে টোটাল লেন্থ। এই টোটাল লেন্থটা কার? কম্পাউন্ড পাইপের? জি স্যার, কম্পাউন্ড পাইপের টোটাল লেন্থ। এইটি 80 আসো? এইটি রোল নাম্বার কি আছে? 33 রোল নাম্বার। আসো? 40। আবার এটা, এই দুইটা পাইপকে আমরা কি বলি? প্যারালাল পাইপ। প্যারালাল পাইপের শর্ত হচ্ছে লস অফ হেড অফ ইচ পাইপ ইজ সেম। এই পাইপ এবং এই পাইপের যে লস অফ হেড হবে, সেই লস অফ হেডটাও কি হবে? সেম হবে। প্যারালাল পাইপের ক্ষেত্রে দুইটা প্যারালাল পাইপেরই লস অফ হেডটা সেম হবে। ডিসচার্জ সেম হবে কিনা এটা কিন্তু বলে নাই, কিন্তু ইকুইভ্যালেন্ট পাইপের ক্ষেত্রে কি ছিল? ডিসচার্জ এবং লস অফ হেড দুইটাই সমান হবে। ঠিক আছে, তাহলে আমি যদি হেড লস HF দিই 4FL 1V², এই যে দুইটার হেড লসটা আমাদের সমান হবে। ঠিক আছে। 78। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পাইপ ইন প্যারালে আপনি বলছেন যে এটা যে দুইটা ভাগ হবে পাইপটা, দুইটা পাইপের বলছেন যে হেড লস সেম হবে। এখন হেড লস দুইটা পাইপের যদি ডায়া যদি সেম না হয়, তাহলে সেক্ষেত্রে কি হেড লস সেম হবে কিনা? দুটো পাইপের ডায়ামিটার সেম না হলেও দুটো পাইপের তো ডায়ামিটার সেম হবে না। তাহলে কি স্যার দুইটার কি হেড লস সেম হবে? সেই সেমটা করার জন্যই আমাদের প্যারালাল পাইপের সেটিংসটা তোমাকে হেড লস
যেন সেম হয়, এটা কনসিডার করেই তোমাকে করতে হবে। এটার জন্য যা যা করার দরকার তোমাকে তাই করতে হবে। ওকে, পাইপ ডায়ামিটার কমাইতে বাড়াইতে হইতে পারে। ওকে, আমরা অঙ্কটা একটু দেখি। এখানে অঙ্কটা একটু তোমরা যদি পড়তে আরেকটু কি বড় করব আমি। আচ্ছা, টু রিজার্ভার হ্যাভ এলিভেশন ডিফারেন্স 10 মিটার। দুইটা রিজার্ভারের এলিভেশন ডিফারেন্সটা কত আছে? 10 মিটার। টু প্যারালাল পাইপ কানেক্টেড, লেন্থ 100 মিটার ফর বোথ। দুইটা পাইপ 100 মিটারের দুইটা পাইপ আমরা কি করছি হচ্ছে প্যারালাল কানেক্ট করছি। Diameter D1 and D2 are 50 and 100 মিলিমিটার রেসপেক্টিভলি। তাহলে দুইটা পাইপের ডায়ামিটার দেওয়া আছে কত? একটা 50 আর একটা 100 মিলিমিটার। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে 0.32। তাহলে F is equal to আমরা 4F বলতেছি 0.32। Determine rate of flow in each pipe and if those pipe will be replaced by one new pipe of 100 meter length। তাহলে কি বলতেছি যে আমরা প্রথমে দুইটা প্যারালাল পাইপে কম্বিনেশন বলতেছি এবং এই দুইটার এলিভেশন ডিফারেন্স কত? 10 মিটার। এটাকে বলতেছি দুইটা পাইপের মধ্যে দিয়ে আমাদের ফ্লো রেটটা আমাদেরকে বের করতে বলতেছে। আরেকটা কন্ডিশন আমাকে বলে দিচ্ছে যে এই দুইটা প্যারালাল পাইপকে আমি রিপ্লেস করব। রিপ্লেস করে আমি একটা কি করব? একটা নতুন পাইপ দিব, সেটার লেন্থটা কত হবে? 1। দুইটা পাইপের বদলে আমি কি করব? 1 একটা পাইপ দিব, সেটার লেন্থ আবার কত হবে? 100 মিটার লেন্থ হবে। ডিসচার্জ শুড বি সেম অ্যাজ বিফোর। আমরা আবারও বলতেছি যে ইকুইভ্যালেন্ট যখনই আমরা রিপ্লেসমেন্টে যাব দুইটা পাইপকে, তখনই যে পাইপটা পাবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পাইপ। তাহলে ডিসচার্জ শুড বি সেম অ্যাজ বিফোর। ইকুইভ্যালেন্ট পাইপের ক্ষেত্রে কি হয়? ডিসচার্জটা সমান থাকে। ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ নিউ পাইপ। নিউ পাইপের ডায়ামিটারটা ডিটারমাইন করতে বলছে। ঠিক আছে, তো আমরা দেখতেছি যে হেড লসটা কত? HF1 is equal to 10। তাহলে দুইটা যেহেতু প্যারালাল পাইপ, দুইটা প্যারালাল পাইপের হেড লসটা কত হবে? দুইটা প্যারালাল পাইপের হেড লসটা কি হতে হবে? অবশ্যই সেম হতে হবে। তাহলে যেহেতু আমাদের এলিভেশন ডিফারেন্সটা দেয়া আছে 10 মিটার, এখানে 10 মিটার এলিভেশন ডিফারেন্স দেওয়া আছে, তাহলে আমাদের হেড লসের পরিমাণটা কত? 10 মিটার। তাহলে প্রথম পাইপটার জন্য আমি যদি করি ফ্রিকশনাল হেড লস HF1 is equal to 4F1L1 B square twice GD is equal to 10। এখানে যদি আমি V1 বের করতে চাই, তাহলে V1 যেহেতু আমাদের ডায়ামিটার দেওয়া আছে, V1 0.55 মিটার পার সেকেন্ড। ডিসচার্জ Q1 is equal to A1, V1 is equal to আমি ডিসচার্জের রেটটা বের করতে পারি। এই V1টা কোথা থেকে পাইলাম? এই হেড লসের এখান থেকে, এই ইকুয়েশন থেকে। এখানে এফ এর ভ্যালু আমার জানা আছে, 4F এর ভ্যালু, লেন্থ আমার জানা আছে, আমার জি এর মান জানা আছে, ডায়ামিটার জানা আছে, আর আমার হেড লসের পরিমাণটা 10। তাহলে আমি ডিসচার্জের পরিমাণটা পেয়ে গেলাম যে পাইপ 1 এ আমাদের ডিসচার্জটা কত ছিল। ঠিক আছে, এখন পাইপ 2 তেও আমাদের ডিসচার্জটা কি হবে? সেম হবে। সেম হলে আমাদের পাইপ 2 তেও ডিসচার্জ হচ্ছে 10। তাহলে HF2 is equal to 10। এখান হ্যালো, আপনি ডিসচার্জটা সেম বলছিলেন। সরি মিউট রাখো। সরি, বলো। স্যার বলতেছি আপনি ডিসচার্জটা সেম বলছিলেন ভুলে সম্ভবত। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে হেড লসটা আমরা এখনো আছি প্যারালাল পাইপের ক্ষেত্রে। প্যারালাল পাইপের ক্ষেত্রে ডিসচার্জ সেম হবে না। কি সেম হবে? হেড লসটা সেম হবে। তাহলে HF2 is equal to আবার এখান থেকে বের করে আমি V2 ভেলোসিটির মানটা বের করতে পারি,
Q2 এর মানটা বের করতে পারি, তাহলে আমি ডিসচার্জের মানটা বের করতে পারি। তাহলে পাইপ 1 দিয়ে এই পরিমাণ ডিসচার্জ হচ্ছে, পাইপ 2 দিয়ে আমার এই পরিমাণ ডিসচার্জ হচ্ছে। এই প্যারালাল পাইপের এই ডিসচার্জের ভ্যালু ক্যালকুলেশন, এটাতে কোনো কনফিউশন আছে? না স্যার। এটা খুবই সহজ জিনিস। এখন তাহলে আমাদের টোটাল ডিসচার্জটা কত হইলো? তাহলে পাইপ 1 দিয়ে এইটা, পাইপ 2 দিয়ে এইটা, তাহলে টোটাল ডিসচার্জের ভ্যালুটা আমার কত হলো? এখন আমি কিন্তু ইকুইভ্যালেন্ট পাইপের দিকে যেতে যাচ্ছি, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইকুইভ্যালেন্ট পাইপের শর্ত কি? টোটাল ডিসচার্জ হেড লস সমান হবে স্যার। হেড লস আরেকটা কি সমান হবে? হেড লস এবং ডিসচার্জ সমান থাকবে। সমান হবে। ডিসচার্জ সমান। টোটাল হেড লস রিমেইন সেম 10 মিটার। তার মানে হেড লসটা 10 মিটারই রাখতে হবে এবং আমাদের ডিসচার্জটা কত হতে হবে? 0.0721। আচ্ছা, 114। স্যার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে আগের প্রশ্ন নিয়ে। আমরা এখানে টোটাল হেড লস পাচ্ছি হচ্ছে 10 মিটার, দুইটা রিজার্ভারের হাইটের পার্থক্য থেকে। তাহলে আমরা এই যে F1 অর্থাৎ প্রথম পাইপের ক্ষেত্রেও 10 মিটার হেড লস বিবেচনা করেছি ঘর্ষণজনিত, এবং দ্বিতীয় পাইপের ক্ষেত্রেও 10 মিটারই বিবেচনা করলাম। এখন যদি 10 মিটারই হয় টোটাল হেড লস, তাহলে দুইটাতে 5 মিটার করে হেড লস হওয়ার কথা না ইকুয়াল হলে? না হলে তো এখানে 10 + 10 20 মিটার হেড লস হয়ে যাচ্ছে। তাই কি? এটা কিন্তু প্যারালাল পাইপ, দুইটার এলিভেশন দুইটা কিন্তু প্যারালালি যাবে। এটার কিন্তু এলিভেশনের কোনো ডিফারেন্স নাই দুইটা পাইপের। এখন স্যার যদি আমি দুইটা পাইপের টোটাল হেড লসটা যোগ করি, তাহলে 10 + 10 20 পাওয়া যাচ্ছে। দুইটা পাইপের টোটাল হেড লস কেন যোগ করবা? তোমার তো আলটিমেটলি, আমি যদি আবার একটু ড্রয়িংটা দেখাই, তোমার আলটিমেটলি তো কিউ এখানে, তাই না? দুইটা পাইপ তো সেম লেভেলে। তুমি যদি এই পাইপটাকেই এখানে একটু চিন্তা করো, এটা আসলে 3D ড্রয়িং ছাড়া বোঝানো একটু কঠিন হয়ে যায়। এই পাইপটাকেই যদি এখানে চিন্তা করে যে এটার পাশে আরেকটা পাইপ আছে প্যারালালি বলতে কিন্তু মানে সেম এলিভেশন সেম গ্রেডিয়েন্টে, সেটা কিন্তু এই ট্যাঙ্কের উপরে লাগবে না, এই ট্যাঙ্কের কিন্তু সিমিলার লেভেলে এসে কানেক্ট হবে। তাহলে তোমার ট্যাঙ্কের যে টোটাল হেড লসটা দুইটা পাইপের জন্য সেম হেড লস হবে, কোনো আলাদা হেড লস হবে না। আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করি, হ্যাঁ, তারপরে আরেকটু পেঁচাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে হেড লস ইজ ইকুয়াল টু কি আসলো? যদি আমি এখন ইকুইভ্যালেন্ট পাইপ চিন্তা করি, তাহলে ইকুইভ্যালেন্ট পাইপের আমাদের হেড লস ইজ ইকুয়াল টু 4FL, ইকুইভ্যালেন্ট পাইপের লেন্থ, ইকুইভ্যালেন্ট পাইপের ভেলোসিটি স্কয়ার টুয়াইস GD। 4FL ভি এর বদলে আমি Q/A দিতে পারি 10 মিটার। এখন কিউ এর বদলে আমি কত দিব? এখানে টোটাল যে ডিসচার্জটা সেইটা আমরা এখানে দিয়ে দেব। এখান থেকে দিয়ে দিলে আমি যদি এই ইকুয়েশনটাকে এখন সলভ করি, তাহলে আমার ডায়ামিটার ডি অফ দ্য নিউ পাইপ 106 মিটার, 106.6 মিলিমিটার ডায়ামিটারের। তুমি হচ্ছে একটা নতুন পাইপ যদি এই দুইটা প্যারালাল পাইপের রিপ্লেসমেন্ট বসাও, তাহলে হেড লস এবং টোটাল ডিসচার্জের কোনো পরিবর্তন হবে না। Or you can use Dupitt equation to solve this equation. Dupitt মানে আমরা লাস্ট যে ইকুইভ্যালেন্ট পাইপের ইকুয়েশনটা সলভ করলাম, সেটাও তুমি ইউজ করতে। স্যার তাহলে এখানে ইকুইভ্যালেন্ট পাইপের লেন্থটা কত হবে? ইকুইভ্যালেন্ট পাইপের লেন্থ ওরা বলে দিয়েছে অঙ্কে, 100 মিটার মেবি দেয়া আছে। If two pipes will be replaced by one new pipe of 100 মিটার লেন্থ। হ্যাঁ, যদি ওরা বলতেছে যে নতুন পাইপটাকে আমরা 100 মিটার লেন্থের একটা নতুন পাইপ দিতে পারি, তাহলে আবার ডায়ামিটার কত হবে? দুইটা পাইপের ডায়ামিটার ছিল, একটা 50 আর একটা কত ছিল? 100, তাই না? গোবিন্দ প্রশ্ন করলা না? জি স্যার। আচ্ছা,
এখন যদি দুইটা প্যারালাল পাইপ দিয়ে না দিয়ে একটা রিপ্লেস করো, এটা কি ইকোনমিক্যাল হবে না ইকোনমিক্যাল হবে না? দেখো তো স্যার ইকোনমিক্যাল হবে, কারণ আমি 106 মিটারের পাইপ দিয়ে 106 মিলিমিটারের ডায়ামিটারের একটা পাইপ দিয়ে এই দুইটা পাইপের পারপাস সার্ভ করতে পারছি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। যে 114 যে কোশ্চেনটা করছিলা, তুমি কি মোটামুটি ক্লিয়ার না এখন একটু কনফিউশন থাকতেছে তোমার? তুমি আরেকটু চিন্তা করো। হ্যাঁ, এটা কিন্তু প্যারালাল পাইপ, এটা কিন্তু একটা পাইপ আরেকটা পাইপের উপরে নিচে নাই, দুইটা পাইপ কিন্তু একই এলিভেশনে, একই ডিরেকশনে এবং একই অ্যালাইনমেন্টে তোমার হচ্ছে কি করতেছে, ইয়ার সাথে রিজার্ভারের সাথে রিজার্ভারের সাথে পাশাপাশি গিয়ে তোমার হচ্ছে কানেক্ট হচ্ছে এবং সেম লেভেলেই কানেক্ট হচ্ছে। হ্যাঁ, ওকে, আমি আগাবো? জি স্যার। এখন আরেকটা আসছে আমাদের সাইফন পাইপ। সাইফন পাইপ সম্পর্কে তোমরা মনে হয় কিছুটা পড়ছো, তাই না? বাংলায় কি পড়ছো নাকি? সাইফন পাইপের কোনো বাংলা নাম আছে? না স্যার, এটা সাইফন পড়ছো না ইয়াতে, ডিপ্লোমাতে? সাইফন পাইপের সাইফনই ছিল নাম, অত ডিটেইলস পড়া স্যার সাইফন পাইপ সম্পর্কে আমার স্যার পড়া হয় জাস্ট স্যার অ্যাডমিশনে মানে একটা কোশ্চেনে ছিল সাইফন পাইপের কথা, এটাই শুধু জানি স্যার। আচ্ছা, কেউ কি কিছু বলতে পারবা সাইফন পাইপ কি? স্যার মেবি স্যার এটা পাইপলাইন ইউজ করা হয়, বাইরে থেকে বাতাস নির্গমন হওয়ার ফলে পানির প্রেসার একটা ডিফারেন্স আসে, যার ফলে আবর্জনাগুলা কেটে যায় আর কি মেবি। স্যার এটা হচ্ছে মূলত যেখানে পাইপলাইনের সামনে যদি কোনো বড় ধরনের উঁচু ধরনের কোনো অবস্টেকল আসে, লাইক পাহাড় পর্বত এই জাতীয় কোনো অবস্টেকল যদি আসে, সেই ক্ষেত্রে সাইফন পাইপ ব্যবহার করে প্রবাহটাকে কন্টিনিউ করে রাখা হয়। তোমার রোল নাম্বার কত? 25। আগের জন স্যার 81। ঠিক আছে, দুজন। আর কেউ কিছু বলবা? রোল নাম্বারটা বলে বলো আর কি। হ্যাঁ, আমি স্লাইড শেয়ার দিয়ে আছি তো বুঝতে পারতেছি না। আর কিছু বলবা কেউ? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ স্যার 28। হ্যাঁ স্যার সাইফুনের সম্ভবত একটা ম্যাথ করানো হয়েছিল অ্যাডমিশনে, ওটাতে সে মানে এতটুকুই জানতে পেরেছিলাম যে সাইফুনের মাধ্যমে সম্ভবত নেগেটিভ প্রেসার ক্রিয়েট করা হয়। নেগেটিভ প্রেসার ক্রিয়েট করা হয়, পুরো ফাংশনটা মানে ওইভাবে বোঝা যায় না আর কি, তাই না? না স্যার, ওইরকম ক্লিয়ার কোনো ম্যাথ ছিল না। ঠিক আছে স্যার, এটা কি ট্র্যাপের মতো কিছু? ট্র্যাপের মতো? জি স্যার, আমরা যে আমাদের বিভিন্ন ধরনের ট্র্যাপ ক্রিয়েট করে যে সেখানে পানি ধরে রাখি বা অন্য কোনো। না ব্যাপারটা এরকম না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, কে রোল নাম্বার কত? 82 স্যার। 82। স্যার সাইফন হচ্ছে স্যার এমন একটা সিস্টেম যেটা হচ্ছে যে স্যার মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যে ওয়াটারটা লেভেলটা চলে গেলে এরপরে সে অটোমেটিকলি পানিটা ইজেক্ট করে দেয়, যে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে পানিটা ইজেক্ট করে আবার আগের লেভেলে চলে আসে। ওকে, গুড, নিলাম। আসসালামু আলাইকুম স্যার। কনসেপ্ট আছে। বলো। আসসালামু আলাইকুম। বলো, রোল নাম্বার বলো। 39 39। হ্যাঁ, আমার রোল নাম্বার এটা, তুমি কি জানো এটা? জি স্যার, এর আগে বলছিলেন একবার। এইজন্য কোন রোল নাম্বার জিজ্ঞাসা করার আগে আমার 39 মাথায় প্রথম আসে। জি স্যার বলো। স্যার সাইফন পাইপটা আমার মনে হয় স্যার পাশাপাশি দেখা যাচ্ছে দুইটা রিজার্ভার আছে, এর মধ্যে একটা অবস্ট্রাক বা মানে কোনো বাধা টাধা আছে এরকম কিছু, তো ওখান থেকে দেখা যাচ্ছে একটা লোয়ার এলিভেশনের একটা রিজার্ভার থেকে একটা হায়ার এলিভেশনের একটা রিজার্ভারে মানে ফ্লোটা মানে ফ্লুইডটাকে হচ্ছে স্থানান্তর করার জন্য একটা লোয়ার এলিভেশনের কোনো হচ্ছে রিজার্ভার থেকে একটা হায়ার এলিভেশনের রিজার্ভারে ওটাকে স্থানান্তর করার জন্য যে পাইপটা
বেন্ট পাইপের মতো মানে একটু বাঁকিয়ে স্থাপন করা হয়, সেটাই হচ্ছে সাইফন পাইপ। এবার হচ্ছে ওকে, আমাদের অনেক কথাই চলে আসছে। স্যার জি স্যার রোল 60 কত 50 স্যার 60 60? জি স্যার। স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, সাইফন পাইপটা হচ্ছে স্যার, আমরা যদি দুইটা রিজার্ভার চিন্তা করি, একটা লোয়ার লেভেল বা একটা হায়ার লেভেল, সেই ক্ষেত্রে স্যার আমরা সাইফন পাইপ ইউজ করে সাইফন পাইপের ভিতরের যে এয়ার আছে সেটাকে রিলিজ করে বা রিডিউস করে আমরা উইথাউট এনি প্রেসার সাইফন পাইপের মাধ্যমে এক রিজার্ভার থেকে আরেকটা রিজার্ভারে মানে ওয়াটারটাকে ফ্লো করতে পারি, মানে উইথাউট কোনো এক্সট্রা প্রেসার স্যার। সাইফন পাইপের ভিতরে যে এয়ারটা আছে সেই এয়ারটাকে যদি আমরা কোনোভাবে বের করে দিতে পারি, তাহলে স্যার সাইফন পাইপের ভিতর দিয়ে অটোমেটিক এক রিজার্ভার থেকে অন্য রিজার্ভারে মানে ওয়াটারটা ফ্লো হবে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার 11 বলো। আমি স্যার আমি প্রশ্ন একটু চেঞ্জ করতে চাচ্ছি, বলো তুমি বলে না, এটা লাস্ট শুনবো। স্যার আসলে আমরা 7 পাইপ দ্বারা ওই দুটো রিজার্ভারের মাধ্যমে ইউ শেপ আকৃতিতে গ্র্যাভিটি ইউজ করে সম্ভবত আমরা এই ফ্লোটা করে থাকি। ঠিক আছে, সব কথাই চলে আসছে। তার মানে কি একটা কথা আসছে নেগেটিভ প্রেসার, তাই না? একজনা বললো নেগেটিভ প্রেসার, একজনা বললো যে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, আর একজন বললো হচ্ছে যে যদি মাঝখানে কোনো অবস্ট্রাকশন থাকে, দুইটা রিজার্ভারের মধ্যে যদি ওয়াটার সাপ্লাই করতে চাই, তাহলে মাঝখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা সাইফন পাইপ ইউজ করে থাকি। এটা একটা ইউ শেপ বা বেন টাইপের হইতে পারে। হ্যাঁ, তোমাদের কিন্তু ছাড়া ভাবে সব কথাগুলাই চলে আসছে। এখন এই কথাগুলোকে জোড়া লাগাই ফেলো। হ্যাঁ, এই কথাগুলোকে জোড়া লাগাই ফেললেই সাইফন পাইপের ডেফিনিশন হয়ে যাবে। তোমরা যা যা বলছো এই কথাগুলো জোড়া লাগাইলেই সাইফন পাইপের ডেফিনিশন হয়ে যাবে। এখন আমি যেটা বলতে চাই, সাইফন পাইপের দুইটা রিয়েল এক্সাম্পল দাও তো, তোমরা দেখতে পাইছো কিনা। এটা আমরা ছোটবেলায় তো সাইফন পাইপ ব্যবহার করছি স্যার। পরে কি করছো স্যার? ছোটবেলায় ওই যে আমরা হচ্ছে এই কি বলে স্যালাইনের যে ইগুলো ছিল, ওইগুলো নিয়ে আমরা খেলা করতাম ছোটবেলায়, যে ওই মুখ দিয়ে হচ্ছে পাইপের ভেতরে যে বায়ুটা আছে সেটা আমরা বের করে নিতাম, নিয়ে তারপরে ওই পাইপটা অন্য জায়গায় নিয়ে মানে পানিটা ওই যে আমাদের থাকতো যে কি বলে স্যালাইনের যে ইটা থাকতো, বোতলটা থাকতো, সেই বোতল থেকে এটা আমরা অন্য জায়গায় ফ্লো করতাম ওই পাইপ দিয়ে। ভেরি গুড। স্যার বড় ধরনের ব্যারেল থেকে স্যার এভাবে তেল বের করে নিয়ে আসা হয় পাইপের মাধ্যমে, তারপর এক পুকুর থেকে অন্য পুকুরে পানি নেওয়া হয়। বড় বিদ্যা যদি না পড়ে ধরা। স্যার ওয়াশরুমে ইউজ করে। হ্যাঁ আরেকটা ইউজ আছে স্যার, আমাদের ছোটবেলায় যখন জ্বর হতো স্যার, তখন স্যার বালতির ভিতর ছোট একটা পাইপ দিয়ে মুখ দিয়ে পানিটা টেনে কপালের উপর ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, গুড। জি স্যার, এটা স্যার একটা উদাহরণ হতে পারে স্যার। চুরির কথাটা কে যেন বললো? আর ট্যাঙ্ক থেকে ওই যে এই মানে ট্রাকে স্যার তেলের কথাটা আমি বলছিলাম স্যার, চুরির কথা বলি না, এটা তো এমনিতেই ব্যবহার করা হয়। শৌচাগারের পাশেও সাইফন পাইপ ইউজ করা হয়। জি স্যার, ডিজেলের যে ট্যাঙ্ক থাকে স্যার, ওইখান থেকে মানে দেখতাম যে স্যার আপনার চুষে তারপরে হচ্ছে ওই তেলটা ছেড়ে দিত, পরবর্তীতে অটোমেটিক্যালি স্যার তেল বের হতো। জি স্যার, আমাদের এলাকায় স্যার এরকম অনেক দেখছি, তো এই জন্য অনেকের মুখের মধ্যে স্যার ডিজেল চলে গেছে স্যার। না ফুসলে হয় না। তার মানে আমার কাছে যা মনে হচ্ছে তোমরা সাইফন সম্পর্কে সবই জানো। চুরির কথাটা আমি গোবিন্দ ডন্ট মাইন্ড, হ্যাঁ, চুরির কথাটা বললাম এই কারণেই যে প্রত্যেকটা টেকনোলজির গুড ইফেক্ট এবং হচ্ছে ব্যাড ইফেক্ট সবই আছে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের ফিল্ড লেভেলে যে আমরা কনস্ট্রাকশনে যাই, আমাদের হচ্ছে মানে বেস্ট ইউটিলাইজেশন সেটা তো আছেই। রাদার দেন আমাদের হরহামেশা আমাদের দেশে আমাদের যে অনেক ড্রাইভাররা থাকেন আর কি, গাড়ি চালান, তারা ট্যাঙ্কি থেকে তেল চুরি করে ড্রামে হচ্ছে কনভার্ট করে ফেলে। এটা কিছুদিন আগে একটা রিপোর্টও দেখাইছিল তোমার আমাদের পার্বতীপুর যে একটা সৈয়দপুরে যে একটা রেল কারখানা আছে, এটা তোমরা জানো মনে হয়। সৈয়দপুরে যে রেল
কারখানা আছে সেইখানে তোমার রেল গুলো গিয়ে কিভাবে ডিজেল গুলো চুরি করে ফেলতেছে, এই সবই এই তেল যে ট্যাঙ্কি থেকে বের করে ঢুকাই ফেললো, এইটা হচ্ছে সাইফন অ্যাকশনের মাধ্যমে আসলে এরা বেসিক্যালি এই কাজটা করে থাকে। They are more expert, but they don't know the technical equations basically, but they are performing. So at the end তোমাকে পারফর্ম করতে হবে। তো at the end তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশনটাই তোমার হচ্ছে মেইন। তুমি ইকুয়েশন জানো আর কি না জানো সেটা অনেক সময় ম্যাটার করে না। তো কিন্তু তারা এত এক্সপার্ট হয়ে গেছে, তারা ওই এলিভেশন ওই হাইটটাকে সুন্দরভাবে মেনটেন করে তারা ঠিকই রেলের বা হচ্ছে গাড়ির ট্যাঙ্কি থেকে পানিগুলোকে নিয়ে আবার হচ্ছে নিচে করে ফেলতে পারে। আরো দু একজন হচ্ছে সুন্দর কিছু খেলার উদাহরণ দিলাম। ওকে, খুবই সুন্দর, এইরকম ছোটবেলায় খেলছি। আমি শেষ করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবসময় টয়লেটের জন্য যে আমাদের টয়লেটের প্লাম্বিং সিস্টেমে আমরা যে চলাফেরাতে যে একটা ইউ শেপের যে বেন্ড দেখি, সেই বেন্ডটাও সাইফন অ্যাকশনের মাধ্যমেই কাজ করে আর কি। সাইফন অ্যাকশনের প্লাম্বিং এ এই সাইফন অ্যাকশনের যে ইউ বেন্ড, এটাকে ট্র্যাপার বলা হয়। তো এটা বেসিক্যালি সাইফন অ্যাকশন দিয়ে হয়। এটা এই ইউ শেপটা যদি তোমার কমোডের নিচে বা প্যানের নিচে না দাও, তাহলে হচ্ছে তোমার বাথরুম থেকে প্রচন্ড গন্ধ তোমার বাথরুমের মধ্যে আসবে। যেই বাথরুমে দেখবা যে পাইপ দিয়ে গ্যাস মানে কমোড দিয়ে বা হচ্ছে প্যানের ভিতর থেকে একটা হচ্ছে গন্ধ আসতেছে, তার মানে বুঝবা যে ওইটার নিচে যে ইউ পাইপ আছে, সেই ইউ পাইপ বা ওখানকার যে সাইফন অ্যাকশনটা সেটা পারফেক্টলি ওয়ার্কিং করতেছে না, যার কারণে ওখান থেকে গ্যাস বের হয়ে ভিতরে আসতেছে। তো এই সবগুলোই হচ্ছে মোটামুটি সাইফনের তার থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে কোন একটা পাহাড়িয়া এলাকায় যখন ওয়াটারকে আমি ডিস্ট্রিবিউট করব একটা আপার এলিভেশন থেকে লোয়ার এলিভেশনে, কিন্তু মাঝখানে আবার যদি একটা বড় অবস্ট্রাকল থাকে, আমি যদি পাহাড় কেটে যদি ড্রেন করে গ্র্যাভিটি ফ্লোর মাধ্যমে নিয়ে না যেতে পারি, পাইপকে যদি আমি সঠিকভাবে লে ডাউন না করতে পারি, তাহলে আমার নিচে পানি প্রবাহটা ওই ট্যাঙ্কে পানি নিয়ে যাওয়াটা আমার জন্য টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সাইফন টেকনোলজির মাধ্যমে উইদাউট এনি ইউজিং এনি পাওয়ার ফোর্স, উইদাউট ইউজিং এনি এক্সটার্নাল এনার্জি, আমরা হচ্ছে পানিটাকে একটা ট্যাঙ্কি থেকে আর একটা ট্যাঙ্কিতে ট্রান্সফার করতে পারি। এটাই হচ্ছে আমাদের সাইফন পাইপের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এখন কেউ কিছু বলছিল, বলো। সাইফন পাইপের দু একজন একটু ওপেন করো। জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা সাইফনের একটা দিচ্ছি যে এটা একটা রিজার্ভার, এখানে একটা রিজার্ভার। ধরো এখানে একটা পাহাড় আছে বা একটা অবস্ট্রাকল আছে, যার কারণে পানিটা আমি সরাসরি পাইপটা এখান থেকে এখানে কানেক্ট করতে পারছি না, যার কারণে আমাকে পাইপটাকে একটু উঁচুতে নিয়ে গিয়ে আবার এটাকে আমার কানেক্ট করতে হচ্ছে। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটার নামই হচ্ছে সাইফন। এখন আমাদের ক্যালকুলেশনের যে জায়গাটা, এটা কতটুকু পর্যন্ত উপরে উঠানো যেতে পারে, তারপরে কতটুকু পর্যন্ত উপরে উঠলে এই পানিটা এখান থেকে যখন আমি একটা প্রেসার বা যে হেড লসের পানি নিতে চাবো, সেই প্রেসারটা ক্রিয়েট করলে আমার এখান থেকে এই রিজার্ভার থেকে পানিটা অটোমেটিক্যালি এই রিজার্ভারে আসতেই থাকবে। কিন্তু এটার একটা হাইটের লিমিট আছে না? এটা যদি এখন তুমি অনেক বেশি হাইট হয়, তাহলে তো এত দূর পর্যন্ত অটোমেটিক পানি উঠবে না, তখন তোমাকে মেকানিক্যাল ডিভাইস বা তোমাকে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতেই হবে। তো সাইফনের ক্ষেত্রে আমরা পিকটাকে সাধারণত সি সামিট বলা হয় স্যার। ইনিশিয়ালি তো তারপরে স্যার মেকানিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করতে হবে ইনিশিয়াল স্টেজে খুবই মাইনর লেভেলের একটা সাকশন বলা হয়, কি সাকশন ক্রিয়েট করতে হয় আর কি, হ্যাঁ, ওই বাতাসটাকে করার জন্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, the highest point C is called summit. The pressure of the point C is less than the atmospheric pressure as C lies above the free water surface in the tank A. যেহেতু
এইটা হচ্ছে এই ফ্রি ওয়াটার সারফেসের থেকে এই সি পয়েন্টটা উপরে থাকবে, সেহেতু এখানকার প্রেসারটা কি থাকবে, এ পয়েন্টের থেকে অবশ্যই কম থাকবে। Theoretically, the pressure at point C can be reduced minus 10.3, but in practically এটা হচ্ছে 7.6 meter of water হয়। তার মানে প্রেসার পয়েন্টটা আমার 7.6, থিওরিটিক্যালি এটা 10.3 হলেও এটা ইয়াটা কত 7.6 হয়। So no section of the siphon pipe should not lead 10.6 meter of the hydraulic gradient at that section। তাহলে আমরা বলতেছি যে এই সাইফন পাইপের কোনো অংশই অবশ্যই 7.6 মিটারের উপরে হতে পারবে না। বলে স্যার সেক্ষেত্রে কি মেকানিক্যাল কোনো ইকুইপমেন্ট ইউজ করতে হবে? অবশ্যই। তার মানে তোমাকে তখন এগেইনস্ট দ্য গ্র্যাভিটি ফোর্স তোমাকে পাঠাইতে হবে। এখানে প্রেসারটা, এই প্রেসার যে ডিফারেন্সটা, এই প্রেসার ডিফারেন্সটার কারণে পানিটা ফ্লো হতে থাকে, কিন্তু গ্র্যাভিটি ফোর্স তো এটাকে স্লো ডাউন করে। কারণ গ্র্যাভিটি ফোর্স এর বেশি হয়ে গেলে গ্র্যাভিটি ফোর্সটা ডোমিনেট করতে শুরু করে, তখন এই পানিটা আর এখান থেকে এদিকে আসে না, তখন এটা আবার রিভার্স ফ্লো হয়ে যায়। স্যার কাইন্ডলি একটু রিপিট করতে পারবেন, শুনতে পারিনি। আচ্ছা, the highest point C is called summit। আমরা প্রথম পয়েন্টটাকে কি বলতেছি, summit। The pressure of the point C is less than the atmospheric pressure। তাহলে A পয়েন্টের থেকে এই C পয়েন্টের atmospheric প্রেসারটা কম থাকে, যার কারণে এখানে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়। নেগেটিভ প্রেসার ক্রিয়েট হলে এখানে প্রেসার যদি বেশি থাকে, এখানে কম থাকে, তাহলে প্রেসার ফোর্সের কারণে পানিটা এটার মধ্যে দিয়ে এইটুকু পর্যন্ত যাইতে পারে। কিন্তু কতটুকু এই উপর পর্যন্ত যাইতে পারে সেটা থিওরিটিক্যালি আমরা বলতেছি 10.3, বাট প্র্যাকটিক্যালি এটা 7.6 মিটারের উপরে যাইতে পারে না। যদি এর বেশি হয়ে যায় তাহলে আবার অবশ্যই আমাদেরকে মেকানিক্যাল কোনো ফোর্স দিয়ে এইটাকে আবার আপ করতে হবে। তাহলে আমাদের সাইফন পাইপের কোনো অংশই 7.6 প্রেসার হেডের মিটার অফ ওয়াটার প্রেসার হেডের যাবে না। স্যার ওখানে -10.3 বলতেছে, যে মানে ব্যাপারটা আবার -10.3 এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, -10.3 আর এটাও মাইনাস দিয়ে দাও, সমস্যা নেই। নেগেটিভ বোঝাচ্ছে কি, নেগেটিভ ভ্যালুটা আর কি। তুমি যদি এটাকে 0 ধরো, মানে এই ওয়াটার সারফেসটাকে 0 ধরো, তাহলে নিচের দিকে পজিটিভ ধরতেছে, উপরের দিকে নেগেটিভ ধরতেছে, এটাই স্যার। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাকে কিভাবে নির্ণয় করা হলো যে 10.3 মিটার পর্যন্ত উঠতে পারবে? এটা কি কোনো ডেরিভেশন আছে? ডেরিভেশন আছে, এটা থিওরিটিক্যাল অনেক বড় এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, এটা অ্যাটমসফেরিক প্রেসারকে পানির হাইটে নিয়ে আসলে তো মেবি 10.3 হয়। 10.3, হ্যাঁ, সেটাই আমরা বলতেছি যে অ্যাটমসফেরিক প্রেসারকে 10.3 হয়, কিন্তু এটা থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা 7.6 এর উপরে কাজ করে না। ঠিক আছে স্যার? জি। তার মানে হচ্ছে দুইটা রিজার্ভারের হাইটের পার্থক্য যদি 7.6 মিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে দুইটা রিজার্ভারের না, সাইফন পাইপের যেটা হাইয়েস্ট পিক, সেই পিক পয়েন্টটা অবশ্যই 7.6 মিটার উপরে যাবে না। রিজার্ভার এলিভেশন ডিফারেন্ট হইতে পারে, অনেক কম বেশি হইতে পারে। আচ্ছা, আমরা একটু অঙ্কটা দেখি, তারপরে আরো কিছু প্রশ্ন থাকলে হয়তো বা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, রিজার্ভার এলিভেশন ডিফারেন্স 15 মিটার। দুইটা রিজার্ভারের এলিভেশন ডিফারেন্স কত? 15 মিটার বলতেছি। তার মানে এইটা আর এইটার মধ্যে যে এলিভেশনের যে ডিফারেন্স সেটা কত আছে? 15 মিটার। আচ্ছা, সাইফন পাইপ ডায়ামিটার দেওয়া আছে 200 মিটার, 200 মিলিমিটার। টোটাল লেন্থ দেওয়া আছে 400। আপ টু সামিট, সামিট পর্যন্ত দেওয়া আছে 120 মিটার। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে। নেগলেক্ট মাইনর লস বলে দিচ্ছে এখানে। হ্যাঁ, নেগলেক্ট মাইনর লস। আচ্ছা, ডিটারমাইন ডিসচার্জ থ্রু দ্য পাইপ এন্ড প্রেসার এট সামিট। তাহলে সামিটের প্রেসারটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাপ্লাই বার্নৌলিস ইকুয়েশন টু পয়েন্ট এ এন্ড বি। তাহলে পয়েন্ট এ এবং বি এর মধ্যে আমরা হচ্ছে
কি বলার নাম, সরি, পয়েন্ট এ এবং বি এর মধ্যে আমি হচ্ছে কি বার্নৌলিস ইকুয়েশনটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করতেছি। তাহলে বার্নৌলিস ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে পয়েন্ট এ থেকে বি তে যেতে গেলে সব বার্নৌলিস ইকুয়েশনটা থাকবে, এর সাথে কি হবে, লসেস অফ হেড যোগ হবে। তাহলে এখানে প্রেসার হেডটা 0, এখানে হচ্ছে ভেলোসিটি হেডটাও 0, সেকেন্ড রিজার্ভারও প্রেসার হেড 0, ভেলোসিটি হেড 0, শুধু এলিভেশন লেভেলটা থাকবে। তাহলে অ্যাটমসফেরিক প্রেসারের জন্য এগুলো 0 হয়ে গেছে। তাহলে জেড এ জেড বি ইজ ইকুয়াল টু এইচ এফ ইজ ইকুয়াল টু 15। কারো সমস্যা আছে এই জায়গাতে? স্যার সামিট পয়েন্টে প্রেসারটা 0 হলো কিভাবে? সামিট পয়েন্টে না, আমরা বলতেছি এ আর বি হচ্ছে কোন পয়েন্ট, সরি, এ রিজার্ভার এবং এ রিজার্ভার, সামিট পয়েন্ট ধরি নাই। ও আচ্ছা আচ্ছা স্যার, এখানে তাহলে বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাপ্লাই করা হয়েছে এ এবং বি পয়েন্টে। জি, সামিটকে আমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ সরি, আমি এটা আমি বলিনি। ওকে স্যার, হেড লসটা কোন দিকে অ্যাড হবে? হেড লসটা অবশ্যই বি রিজার্ভারে যাবে। স্যার মানে এইটার যুক্তিগতটা কি স্যার, একটু যদি বলতেন। এখন যুক্তিগতটা হচ্ছে দুইটার মধ্যে যে হেড, সেই হেডের ডিফারেন্সটা হচ্ছে হেড লস, তাই না? বেসিক্যালি এইটা, এই পুরাটা এবং এই পুরাটার মাইনাসটা হচ্ছে এইচএফ। জি স্যার, এটা মানে আমরা একটু এইভাবে চিন্তা করতে পারি যে এ থেকে বি পয়েন্টে যাওয়ার পথে কিছুটা হেড লস হয়ে গেছে, তার মানে হেডটা কমে গেছে। এখন সেটাকে ইকুয়াল করার জন্য সেই হেডটা আবার প্লাস করতে হবে, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, এই টার্মগুলো হয়তো বা মানে অনেক সময় আমাদের মাথায় আসে না আর কি। হ্যাঁ, এই তুমি যেটা সহজভাবে বলে দিলা, এটাই হচ্ছে সবচেয়ে গুড এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ। তুমি বুঝছো যে প্রশ্ন করলা? হ্যাঁ জি স্যার। তোমার আমার চেহারা, কণ্ঠের সাথে আমার চেহারা মনে পড়ছে, কিন্তু বাট সরি আমার নাম মনে পড়ছে না। তোমার নাম কি? তোমার চশমা আছে, হালকা দাড়ি আছে। স্যার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাসায় আছি তো স্যার, ডিভাইস চেঞ্জ করার দরুন পিকটা নাই, প্রোফাইল থেকে মানে অন্য একটা মোবাইল ডিভাইসে লগইন করছি স্যার। তাহলে আমরা 15 মিটার পাইলাম, তাই না? জেড এ জেড বি, তাহলে হেড লসটা 15 মিটার পাইলাম। তাহলে HF is equal to 4FL V square twice GD, এটা আমরা ফ্রিকশনাল লসটা ইজ ইকুয়াল টু আমরা 15 মিটার ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি F এর মান জানি, L এর মান জানি। L এর মান, L কত হবে এখানে? সাইফন পাইপের টোটাল লেন্থটা, তাই না? তাহলে V স্কয়ার টুয়াইস GD। তাহলে এখানে V এর মানটা আমি পেয়ে গেলাম, ডিসচার্জের মানটাও আমি পেয়ে গেলাম। তাহলে তোমার এই রিজার্ভার থেকে এই রিজার্ভারের ডিসচার্জ কত আসবে সেটা আমি বের করব। এখন আমাকে প্রেসারটা বের করতে পারে, প্রেসারটা আমাকে বের করতে হবে যে সামিটের প্রেসারটা আমার কত হবে। অ্যাপ্লাই বার্নৌলিস ইকুয়েশন টু পয়েন্ট এ এন্ড সি। তাহলে এ এন্ড সি এর মধ্যে এখন আমি বার্নৌলিস ইকুয়েশন দিচ্ছি। তাহলে পি এ বাই ডাব্লিউ জেড এ, এটার সাথে পি সি বাই ডাব্লিউ জেড সি ভি সি স্কয়ার বাই 12g প্লাস হেড লসেস আপ টু সি। তাহলে আমি প্রথম অংশটাতে পুরোটাকে যদি 0 করে ফেলি, জেড এটাকে যদি রেফারেন্স ভ্যালু ধরি, জেড এটাকে যদি এলিভেশন রেফারেন্স ধরি, তাহলে তিনটাই 0 চলে আসে। এখানে পিসি বাই ডাব্লিউ, আর এটা যে 3 মিটার উপরে, সামিটটা 3 মিটার উপরে আছে, এই কথাটা কি বলা আছে? না স্যার, বলা নেই মনে হচ্ছে। বলা নাই, এটা অঙ্কে বলা আছে আর কি, যে সামিটের এলিভেশনটা 3 মিটার দূরে আর কি। হ্যাঁ, 3 মিটার আপে, ঠিক আছে? এটা আমি লিখতে ভুলে গেছি, 3 মিটার আপে। এটা হচ্ছে জেড সি, মানে তোমার ওয়াটার রিজার্ভার সারফেস থেকে সামিটের পিকটা হচ্ছে 3 মিটার আপ। ওকে, প্লাস আমি হচ্ছে ভি স্কয়ার বাই টুয়াইস জিডি, আমি হচ্ছে ভেলোসিটি,
এবং হচ্ছে 2IG করলাম প্লাস এটার সাথে হচ্ছে ফ্রিকশন লসটা করলাম, তাহলে প্রেসার এট সামিট আমরা বের করলাম কত 7.83 মিটার অফ ওয়াটার। আমাদের ওখানে যদিও বলছিল 7.6 মানে প্রেসারের ডিফারেন্সটা 10.3 এর মধ্যে আমাদের 3 এর মধ্যে থাকতে হবে, তো যাই হোক 7.3, দ্যাটস ওয়াই ওয়াটার ইজ ফ্লোয়িং। ওকে, এখন যদি এখানে তোমাকে প্রেসার রেটটাকে ফিক্সড করে দিত যে 7.6 হবে, তাহলে এই তোমাকে যদি বলতো যে সামিটের হাইটটা কত, বেরোতে পারতো না যে কত দূর পর্যন্ত তুমি সামিটের হাইট অ্যালাউ করতে পারবা? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। মানে এখানে দুই ধরনের আসতে পারে, একটা সামিটের প্রেসার বের করতে বলতে পারে, আর একটা কি করতে পারে সামিটের এলিভেশনটা কত সেটা বলতে পারে, হরিজন্টাল এলিভেশন, মানে হরিজন্টাল রেফারেন্স থেকে এলিভেশনটার হাইটটা কত এটা তোমাকে বলে দিতে পারে, আর পাইপের মধ্যে যে ডিসচার্জ কতটুকু হবে সেটাও তোমাকে বলে দিতে পারে, মানে সেটা অঙ্ক করতে পারে। তাহলে আমরা বেসিক্যালি অঙ্কে আসবে কি, এখান থেকে এখানকার ওয়াটার লেভেল ডিফারেন্সটা দেওয়া থাকবে, যদি ডিফারেন্স না দেওয়া থাকে টোটাল হেড লস বের করতে বলে সেটাও আমরা পারবো। আমাদের কি করতে পারে, সামিটের প্রেসারটা বের করতে বলতে পারে, অথবা সামিটের হাইটটা এই রিজার্ভার লেভেল থেকে কত দূরে সেটা বলতে পারে, অথবা বি লেভেল থেকে কত দূরে সেটাও বলতে পারে। তাহলে কতটুকু হাইটের আমি এটাকে তুলতে পারবো সেটার একটা লিমিট তোমাদেরকে বলে দিতে পারে। তোমাদের রাজপুতের বইয়ে এই কম্পাউন্ড পাইপ, প্যারালাল পাইপ এবং এই সাইফন পাইপ নিয়ে অনেকগুলো অঙ্ক করে দিয়ে আছে, এগুলো দুই একটা করে তোমাদেরকে একটু করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, জেনারেলি বায়ুমণ্ডলের চাপ দুইটার ক্ষেত্রেই আছে, তাই না? না স্যার, এ এবং সি তে আমরা যদি এ এবং বি বিবেচনা করতাম সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে এই বায়ুমণ্ডলের চাপ ছিল, এই জন্য কিন্তু এ এবং সি জেনারেলি আমরা আমাদের এইসব ক্যালকুলেশন গুলোতে এই বায়ুমণ্ডলীয় চাপটাকে ইগনোর করি। ইগনোর করার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে এই 3 মিটার ডিফারেন্সে এই বায়ুমণ্ডলীয় চাপের যে ডিফারেন্স সেটা হচ্ছে যদি তুমি কম্পেয়ার করো প্রেসার ডিফারেন্সের সাথে এটা খুবই মাইনর। এই জন্য আমরা এটাকে অনেক সময় কি করি, এটাকে হচ্ছে আমরা নেগলেক্ট করে থাকি। তো বায়ুমণ্ডলীয় চাপ খুব, স্যার আমি যতটুকু জানি মানে আনুমানিকভাবে প্রতি 10 মিটার পানির জন্য মানে বায়ুমণ্ডলীয় চাপ 1 এটিএম হয়। 1 এটিএম মানে এটা ক্যালকুলেশন করে বলি নাই, মানে আগের মনে ছিল আমার। 1 এটিএম হলে কত হয়, মানে পানির উচ্চতায় 10 মিটারের জন্য 1 এটিএম। 1 এটিএম তো 10, আমাদের এখানে কত পানির উচ্চতা? 3 মিটার। তাহলে 3 মিটারে কত আসবে স্যার? 3/10 0.33, তাই না? তাহলে 0.33 এটিএম মানে কত? মানে কত, মানে 0.33 মানে কত, মানে কত এটিএম, মানে 0.33 এটিএম হচ্ছে 25.08 সেন্টিমিটার স্যার। 25.08 সেন্টিমিটার, সেটা 15 মিটারের তুলনায় কতটুকু আসলে? টোটাল তোমার হেড লস কত? 15 না? এলিভেশন ডিফারেন্স 15 বললাম না? বুঝা গেছে? আমি বুঝাই স্যার এটা 1% হচ্ছে না স্যার, 0.98% হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যেগুলো বলতেছো খুবই সুন্দর, খুবই অ্যাকসেপ্টেবল, যে ইউ আর থিংকিং অ্যাবাউট দ্য ভেরি স্পেসিফিক, আর খুবই মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি চিন্তা করতেছো, দ্যাট ইজ গুড, ওকে, বাট ফর দ্য সেক অফ আওয়ার এডুকেশন ক্যালকুলেশন আমরা এগুলো হচ্ছে ইগনোর করি। যেমন তুমি বার্নৌলিস ইকুয়েশন কি, ইজ ইট পসিবল বার্নৌলিস ইকুয়েশন? না স্যার, ওইটা তো যেভাবে মানে সূত্রটা বলে আসলে সম্পূর্ণ ওই রকম পাওয়া যায় না। তুমি তো আইডিয়াল ফ্লুইডই পাবা না। তাহলে তুমি যদি আইডিয়াল ফ্লুইড না পাও তাহলে বার্নৌলিস ইকুয়েশন ভ্যালিডিটি কোথায় থাকলো? তাহলে কিন্তু ফ্লুইড মেকানিক্স এর সব কিছু তো বার্নৌলিস ইকুয়েশনের উপরে ডিরাইভ করা,
তাই না? তো তোমাকে তো একটা বেস পয়েন্ট নিয়ে আগাইতে হবে। তুমি ধরো এই সাইফন পাইপটা ডিজাইন করে দেখলা, বা তুমি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে দেখলা যে তোমার এই হাইটের বা তোমার ক্যালকুলেশনে কিছু হেরফের হচ্ছে, দেন তোমাকে কিন্তু এটাকে কি করে নিতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হতে পারে, রিক্যালকুলেশন করতে হবে, রিঅ্যাসিউম করতে হবে, তুমি যেটাকে বাদ দিয়েছিলে সেটাকে ইয়ে করতে হবে। কোনো একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন একদম 2 আর 2 4 যোগ করে 2 আর 2 যোগ করলে 4 হয় এরকম কিন্তু হয় না। সবসময়তে দেখা যাচ্ছে তোমাকে 4.1 করতে হবে। এখন এই 2 আর 2 কে যোগ করে 4.1 কিভাবে বানাইবা, এইটা on that situation you have to understand and you have to apply your knowledge. Okay? জি স্যার। তোমাকে আমরা 2 আর 2 4 শিখাচ্ছি, তোমাকে 2 আর 2 যে 4.1 হয় এটা কিন্তু শিখাতে পারতেছি না। কেন পারতেছি না বলো তো? আমরা তো প্র্যাকটিক্যালি করছি না স্যার, এটা তো থিওরিটিক্যালি স্যার। হ্যাঁ, তুমি এটা একটু আরেকটু চিন্তা করে বলো যে এটার পিছনে আরো কিছু কারণ আছে। তো যাই হোক, আমরা সাইফন পাইপ শেষ করলাম, প্যারালাল পাইপ শেষ করলাম, ইকুইভ্যালেন্ট পাইপ শেষ করলাম, সিরিজ পাইপ শেষ করলাম, আর একটা আছে পাইপ ইন নেটওয়ার্কস। দেখেই তোমরা বুঝতে পারতেছো এইটার লেকচার আমি নোট তৈরি করে শেষ করতে পারি নাই। এটার কিছু ড্রয়িং আছে, কিছু ইকুয়েশন আছে, এই টপিকটা করলেই আমাদের ইনশাআল্লাহ প্রাইমারি ভাবে আমাদের শেষ হয়ে যাবে। সেকেন্ড দিন মানে নেক্সট ক্লাসে আমি কাকে রোল নাম্বার ডাকবো আমি জানি না। তোমাদের যে কোনো একজন, তোমরা সবাই বাকিংহাম পাই মেথডে ডাইমেনশনাল অ্যানালাইসিসের একটা অঙ্ক খাতায় করবা এবং খাতায় করে সেটা হচ্ছে ছবি তুলে রাখবা। সেই ছবি তুলে যদি যারা মোবাইলেও আসো তারা মোবাইলে ছবি তুলে রাখবা, আর যারা কম্পিউটারে, যাদের কম্পিউটার আছে তারা তো কম্পিউটারে এটাকে কম্পিউটারে লোড করবা। আমি যে কাউকে স্লাইড শেয়ার দিতে বলতে পারি। স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? আমি বলতেছি ডাইমেনশনাল অ্যানালাইসিসের বাকিংহাম পাই মেথডে যে কোনো একটা অঙ্ক তোমাদের বই থেকে করবা, সেটা হাতে খাতায় করবা, ঠিক আছে? খাতায় করে সেটা ছবি তুলবা, ছবি তুলে যদি মোবাইলে থাকে তাহলে মোবাইলে ছবি তুলবা, কেউ যদি কম্পিউটারে করো তাহলে কম্পিউটারে করবা। আমি নেক্সট ক্লাসে যে কোনো একজন অথবা দুইজনকে র্যান্ডমলি আমি হচ্ছে এই অঙ্ক প্রেজেন্ট করতে বলবো এবং অঙ্কটা আমাদেরকে বুঝাই দিতে বলবো। ইনশাআল্লাহ ঠিক আছে? আমি স্লাইড শেয়ারের অপশন দিয়ে দিব, এবং কেউ যদি না পারো আমি বলতেছি, আবারও তোমাদেরকে অ্যালার্ট করতেছি, অনলাইন ইভালুয়েশনের প্রসেস শুরু হয়ে যাবে এবং এইটা কিন্তু হচ্ছে তোমাদের এই যে আজকের কিছু ডিসকাশন, কিছু রোল নাম্বার আমি টুকেছি, সেগুলো কিন্তু মানে তোমাদের এগুলো কিন্তু মার্কিং এর সাথে এই জিনিসগুলো অ্যাড হবে। নেক্সট দিন আমি তোমাদের ওই রোল নাম্বার ওয়াইজ ইয়াটা প্রিন্ট করে নিয়ে আসবো যাতে সঙ্গে সঙ্গে মার্কিং করতে পারি। আমাদের ইয়া বাড়তেছে এবং এর সাথে তোমাদেরও ব্যস্ততা বাড়বে। এখন তোমাদের ক্লাস শেষের দিকে প্লিজ তোমরা মনে রেখো যে এটা কিন্তু এখন আমাদের অনলাইন, আমাদের ইভালুয়েশনের দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ওকে, কাজেই সবাই একটা, বেশি দিন নাই, একটা অঙ্ক খাতায় করবা, ছবি তুলবা, যাকে স্লাইড শেয়ার দিতে বলবো সে স্লাইড শেয়ার দিয়ে অঙ্কটা আমাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিতে হবে নেক্সট ক্লাসে। এটা হচ্ছে নেক্সট ক্লাসের টাস্ক। ওকে, থ্যাংক ইউ।